হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের ৩০৩ নম্বর এপিসোডে যেই ঘটনাটি আছে, ঘটনাটি যেমন ভয়ের, ঠিক ঘটনার সাথে এমন কিছু জিনিস রয়েছে যেটা শুনলে তোমাদের যেমন ভয় লাগবে তেমন কিন্তু কষ্টও হবে। এবং বলে রাখি, যাদের যাদের এইচএস পরীক্ষা আছে তোমরা পরীক্ষা খুব ভালো করে দাও। এবং আজকে তোমাদের পরীক্ষার প্রথম দিন ছিল, আশা করছি যারা এইচএস দিচ্ছ তাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে। আমি বেশি কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ভদ্রেশ্বরে একটি মেয়েকে কেন্দ্র করে, চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি যিনি লিখেছেন তার নাম প্রিয়াঙ্কা। তিনি ঘটনার শুরুতে বলেছে যে ঘটনাটি তার এক বান্ধবীকে কেন্দ্র করে, এবং তিনি যখন স্কুলে পড়ত তখন থেকেই এই ঘটনার সূত্রপাত। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি সেদিন আমার সাথে যেভাবে ঘটেছিল আমি ঠিক সেইভাবেই পড়ছি। রাত ৩টে বাজে, ঘুম আসছে না, কেমন যেন আনঝান করছে মনটা। আর হবেই বা কেন, বিদীপ্তা আমার সেই ছোটবেলার বন্ধু, পড়াশোনায় ভালো, শান্ত, মিষ্টি একটা মেয়ে। আমার সাথেই ওর যত সুখ দুঃখের কথা হতো। স্কুল পেরিয়ে একই কলেজে ভর্তি হলাম। আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে সময়ের সাথে সাথে। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ কাকিমা, মানে বিদীপ্তার মা, ক্যান্সারে চলে গেলেন ক্লাস 5-এ পড়তে। বিদীপ্তার বাবা ব্যাংকে চাকরি করতেন। ওকে নিয়ে কাকু আর পেরে উঠছিলেন না, সব দিকে সামলাতে পারছিল না। এদিকে আত্মীয় স্বজনরা দায়িত্বের ভয়ে একে একে করে সবাই সরে যেতে শুরু করেছে। তখন বাধ্য হয়ে কাকু সবার কথায় আবার বিয়ে করলেন। বিদীপ্তার নতুন মা এলো। সবাই ভাবল যে এবার মেয়েটা আবার মমতা থেকে বঞ্চিত হবে না। কিন্তু আমি বিদীপ্তার মুখে শুনতাম নতুন কাকিমা ওকে মারধর করতেন, পড়তে বসতে দিতেন না। একদিন তো মাথায় প্রেশার কুকার দিয়ে মেরে মাথা ফুলিয়ে দিয়েছিলেন। কাকু এই নিয়ে বললে আরও অশান্তি হতো। কাকু আর কিছু বলতেন না। নতুন কাকিমার কোনো কারণে বাচ্চা হয়নি, তাই তিনি বিদীপ্তাকে আরও সহ্য করতে পারতেন না। শুধু বলতেন, মাকে খেয়েছিস, আমাদেরও খাবি। বিদীপ্তা খুব কাঁদত আমাদের বাড়ি এসে। আমার মা ওকে আদর করত। কি আর করতে পারতাম আমরা বাইরের লোক হয়ে। যাই হোক, এইভাবে কেটে গেল অনেক কটা বছর। আমরা কলেজে ভর্তি হলাম। বিদীপ্তা প্রচুর খেটে শুকনো মুখে কলেজে টিউশন করে আবার বাড়ি গিয়ে খাটত। পড়াশোনার মানও অনেক নেমে যাচ্ছিল, তাও মেয়েটার মুখে একটা মলিন হাসি লেগেই থাকত। হঠাৎ একদিন শুনলাম ওর সৎমা নাকি ট্রেনে কাটা পড়েছে। নিজের কোনো এক আত্মীয়র বাড়ি যাচ্ছিল। অসাবধানতাবশত লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা। তারপর পুলিশ ওনার ফোন করে কাকুকে সব কিছু জানায় এবং লাশ শনাক্ত করে নিয়ে দাহ কাজ হয়। আমি তখন পিসির বাড়ি ছিলাম। মায়ের কাছে শুনলাম ঘটনা। তারপর বিদীপ্তাকে অনেকবার ফোন করেছি, ও ফোনটা তোলেনি। ভাবলাম থাক, হয়তো এখন ব্যস্ত আছে, আমি বাড়ি ফিরে ওর সাথে দেখা করব। পিসির বাড়ি ছিলাম কারণ আমার পিসেমশাই হাসপাতালে ভর্তি ছিলেন। পিসি একা পেরে উঠছিল না, আমি তাই গিয়েছিলাম। আমার ফিরতে 1 সপ্তাহ লেগে যায়। এর মাঝে একদিন বিদীপ্তার সাথে কথা হয়। কেমন যেন অন্যমনস্ক লাগছিল। যাই হোক, আমি বাড়ি ফিরেই ছুটেছিলাম বিদীপ্তার কাছে। মা বলল, এখন যাস না, দুপুরবেলা কারো বাড়ি ওরকম কেউ যায় না, বিকেলে যাস। আমি ঘুমিয়ে নিয়ে বেরোলাম। যখন সন্ধ্যা নামছে, শীতটা সেদিন ভালোই পড়েছিল। পৌঁছে গেলাম বিদীপ্তার বাড়ির সামনে। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি। ওকে ফোন করছি, ও ফোনটা তুলছে না। বেশ অনেকক্ষণ পর দেখলাম কাকু এসে দরজা খুললেন। আমাকে দেখেই কাকু যেন প্রাণ ফিরে পেলেন। কাকুর মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। আমি বললাম, কাকু, বিদীপ্তা কোথায়?
কাকু চোখের জল মুছে আমাকে ওপরে ওর ঘরে নিয়ে গেলেন। গিয়ে যা দেখলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিদীপ্তার চেহারা কঙ্কালের মতো হয়ে গেছে, আর জানালার বাইরে বারবার তাকাচ্ছে, যেন কেউ ওখানে আছে। আর ওর তো অত ঘন চুল, ছোট ছোট করে কাটা, কিন্তু এবড়ো খেবড়ো, যেন কেউ রেগে ওর চুলে কাঁচি চালিয়েছে। আমি কাকুর দিকে এক রাশ প্রশ্ন নিয়ে তাকাতেই কাকু হাউ মাউ করে কেঁদে উঠলেন। আমি বিদীপ্তার কাছে যাচ্ছিলাম, কাকু আমাকে আটকে দিলেন। ও বাইরে চলে আসার ইশারা করলেন। বেরোবার আগে বিদীপ্তার দিকে আরেকবার তাকাতেই মনে হলো ও আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু এই হাসি আমার সেই বাল্য বন্ধুর নয়। কেমন যেন হিংস্র লাগছে বিদীপ্তার মুখটা। নিচে এসে কাকু আমাকে বসতে বলল সোফায়, আর ঘরে গিয়ে কাকে যেন ডাক দিল। কাকু তারপর আমার কাছে একটা চেয়ার টেনে বসল। কিছুক্ষণ পর একজন বয়স্ক ভদ্রমহিলা এলেন আমার জন্য চা নিয়ে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে উনি বললেন, আমি হলাম বিদীপ্তার মামিমা, মানে তোমার নতুন কাকিমার ভাইয়ের বউ। উনি আরও জানালেন যে সেদিন ওনাদের বাড়ি যেতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। তারপর থেকে উনি এখানে আছে বিদীপ্তার কাছে, ওদের এখন একা থাকতে নেই বলে। আমি এর মধ্যে কাকুকে দেখলাম কেমন যেন উসখুস করছে। এই ভদ্রমহিলা বললেন, তুমি কাকুর সাথে কথা বলো, আমি দেখি বিদীপ্তা কিছু খাইয়ে আসি। উনি যেতেই আমি কাকুর কাছে আমার সব প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করে ফেললাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এই কদিনে এমন কি হলো বিদীপ্তার। মিথ্যা বলবেন না, আমি ওনাকে বলি, নতুন কাকিমার মৃত্যুর খবর আমাকে দুঃখের থেকে বেশি খুশি দিয়েছিল। এটা হয়তো শুনতে অনেকের খারাপ লাগবে। ভেবেছিলাম মেয়েটা বাঁচল অত্যাচার থেকে, কিন্তু এই কোথায় কি। কাকু আমাকে বলল, সুতাপার মা, আমার পিতুটা বোধ হয় আর বাঁচবে না রে। আমার মা মরে মেয়েটাকে আমি শেষ করে দিলাম, আমার জন্যই সব। এইটুকু বলে কাকু আবার বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। আমি কাকুকে এক গ্লাস জল দিয়ে শান্ত হতে বললাম, তারপর সব খুলে বলতে বললাম। কাকু বললেন, এখানে আর থাকিস না, আমি কাল সকালে তোদের বাড়ি যাব, গিয়ে সব বলবো। এরপর কাকু আমাকে এগিয়ে দিয়ে আসে। আমি বললাম আমি একাই চলে যাব। কাকু বললেন, না, আমাদের বাড়ির চৌহদ্দি বেরোনো অব্দি তোকে একা ছাড়ব না, চল। এদিকে মামিমা আসছিলেন আমার দিকে, কিন্তু কাকু যখন বললেন আমাকে এগোতে যাচ্ছেন, খেয়াল করলাম মামিমার মুখটা ভয়ে কেমন ফ্যাকাশে হয়ে গেলেন। শুধু বললেন, জামাইবাবু একটু তাড়াতাড়ি আসবেন, আমি নিচেই থাকব। বিদীপ্তার বাড়ি থেকে যখন বেরোলাম তখন প্রায় 8টা বাজে। কাকু আমাকে বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তা অবধি এগিয়ে দিলেন। আমি আর কাকুকে কিছু বললাম না, তবে একটা জিনিস খেয়াল করলাম, বাইরে এত ঠান্ডাতেও কাকুর কপালে হালকা ঘাম। আর একটা জিনিস হঠাৎ মনে হলো, বিদীপ্তাদের বাড়িতে থাকা অবধি বুকের ভেতরটা কেমন ভারী ভারী লাগছিল, এখন বাইরে এসে বেশ হালকা লাগছে। বাড়ি ফিরলাম একরাশ মন খারাপ আর প্রশ্ন নিয়ে। শরীরটাও কেমন যেন লাগছিল। মাকে সব ঘটনা বললাম, দেখলাম মাও বেশ চিন্তিত। হঠাৎ কি মনে হতে আমাকে দাঁড়াতে বলে মা ঠাকুর ঘর থেকে গঙ্গার জল এনে আমার গায়ে ছিটিয়ে দিল। এই ঠান্ডায় জল ছিটানোতে একটু বিরক্তি হলাম। মায়ের বকুনির ভয়ে কিছু বললাম না। আস্তে আস্তে আমার শরীর খারাপ লাগার অনুভূতিটা কেটে গেল। ভাবলাম ক্লান্তি লাগছিল হয়তো। যাই হোক, রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল। দেখলাম বিদীপ্তা ওর ঘরে খাটে বসে আছে, আর ওর জানালা দিয়ে একটা মহিলা ওকে
এই বিদু, বিদু আয় বলে ডাকছে। মহিলাটার মাথায় অর্ধেক অংশ প্রায় নেই, কিন্তু বাকি অর্ধেক অংশ দেখে বুঝতে বাকি রইল না ওটা বিদীপ্তার সৎ মা সুলেখা আন্টি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ভয় আতঙ্কে এই কনকনে ঠান্ডাতেও আমার জামা ঘামে ভিজে যেতে লাগলো। ঘড়িতে 3টে বাজে। জল খেয়ে একটু ফোন ঘেটে আবার কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। মা মাথায় হাত বুলিয়ে উঠতে বলল, বিদীপ্তার বাবা এসেছেন। ঘড়িতে দেখলাম প্রায় 9টা বাজে। চা রেখে গিয়েছিল মা। খেয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। কাকুকে দেখলাম কেমন উস্কো খুস্কো অবস্থাতেই এসেছেন। ছোট থেকে কাকুকে সবসময় পরিপাটি দেখে এসেছি, হয়তো পরিস্থিতির জন্য। আমি, মা, বাবা, কাকু বসলাম আমাদের ডাইনিং রুমে। কাকুর হাজার মানা সত্ত্বেও মা কাকিকে কোনো রকমে একটু জল খাবার খাওয়ালেন। এবার কাকু বলা শুরু করলেন। কাকু যা বললেন তাতে আমাদের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কাকু যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই বলছি। সুতাপা, তুই ছিলিস না কদিন, এর মধ্যেই অনেক কিছু হয়ে গেছে বিদীপ্তার সাথে। বিদুর তুই ছাড়া আর তেমন কাছের বন্ধু নেই। তুই চলে যাওয়ার পর ও কেমন মন মরা হয়ে গেছিল। একদিন বিকেলে একটু বই পড়ছি, নিচে হঠাৎ ওর ওপর থেকে বিদুর চেঁচানোর আওয়াজ এলো। আমি চমকে উঠে উপরে গেলাম। দেখি সুলেখা ওকে খুব মারছে। আমি গিয়ে বিদুকে ধরে ফেলি। বিদুর মুখে শুনি বিদু পরীক্ষা সামনে বলে এখন কদিন রাতের খাবারটা সুলেখাকে বানাতে বলায় এই অশান্তি। আর দেখি সুলেখার এক হাতে এক গোছা চুল আর এক হাতে একটা কাঁচি। আমার সহ্যের বাঁধ ভেঙে যায়, আর আমি ওই পাগল মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই বাড়ি থেকে। তারপর দরজা বন্ধ করে দিই। বাইরে থেকে শুনি সুলেখার চিৎকার, তোর জন্য আমার সংসারে এত অশান্তি, আমি নিচে মরে তোকে মারব। আমার তখন এত মাথা গরম ছিল যে বিদুর অনেক বলা সত্ত্বেও দরজা খুলিনি। পরে রাগ কমলে মনুষ্যত্বের খাতিরে দরজা খুলে দেখি সুলেখা নেই। ওর ফোনে ফোন করলেও ধরে না। ওর ভাই রাতে ফোন করে জানায় দিদি ওখানে যাবে বলে জানিয়েছে। আমি নিশ্চিন্ত হই, কিন্তু রাতেই দুর্ঘটনার ফোন আসে। এরপর শনাক্তকরণ দেহকার্য করে যখন ফিরি, দেখি বিদু কেমন থম মেরে আছে। আমি ভাবি ঘটনার আকস্মিকতায় হয়তো এমনটা, কিন্তু এই ভুল আমার পরের দিন ভাঙে। বিদুর আচরণ অদ্ভুতভাবে পাল্টে যায়। কেউ না ডাকলেও যাই বলে সাড়া দিয়ে দরজা খুলে যখন তাকিয়ে থাকে আর কি জানি বলে, আর সবসময় বলে যে সব জায়গায় চুল পড়ে আছে, খাবারে চুল, বিছানায় চুল। একদিন সকালে উঠে দেখি কাঁচি দিয়ে নিজের চুলগুলোকে কেটে ফেলেছে। রাতে জোরে চেঁচিয়ে কেঁদে ওঠে। আমরা কোনো মতে সামলাই। বিদুর খাওয়া দাওয়ার ধরন কেমন পাল্টে গেছে। আমার ওই ধীরস্থির মেয়ে কেমন যেন উগ্র হয়ে গেছে। মাংস খাবো বলে চিৎকার করে, খেতে দিলে এমনভাবে খায় যেন কতদিনের অভুক্ত। ওর ঘরে গেলেই একটা গন্ধ পাই ওর গা থেকে, একটা তীব্র কেমিক্যাল আর ফিনাইল মেশানো গন্ধ, ঠিক যেমনটা মর্গে পেয়েছিলাম সেদিন সুলেখাকে শনাক্ত করতে গিয়ে। একদিন হঠাৎ ওর মামিমার চিৎকার শুনি বাগানের দিক থেকে। গিয়ে যা দেখি তাতে আমার সারা শরীর অবশ হয়ে যায়, গা গুলিয়ে ওঠে। দেখি বিদু নারকেল গাছের গা দিয়ে ওঠা ছোট ছোট মাকড়সাগুলোকে খাচ্ছে। ওর চোখের মণিগুলো চঞ্চল হয়ে এদিক ওদিক করে যাচ্ছে, ঠিক যেন স্বাভাবিক নয়। মিতালি মানে বিদুর মামিমা গ্রামের মেয়ে আমাকে বলে,
জামাইবাবু, এই লক্ষণগুলো মোটেও ভালো ঠেকছে না, আপনি ওঝা ডাকুন। আমি বিশ্বাস করিনি এসব। ডাক্তার দেখায় কিন্তু কিছুই হয় না। যতদিন যাচ্ছে অবস্থা ততই খারাপ হচ্ছে। কিন্তু পরশু রাতে যা দেখলাম, তারপর মনে হচ্ছে মিতালি ঠিক বলেছে। কাউকে বললে হয়তো এ কথা কেউ বিশ্বাস করবে না। সুতাপা যেতেই আমি একটু ভরসা পেয়ে তোমাদের কাছে এলাম। এতটুকু বলে কাকু ঢকঢক করে এক গ্লাস জল খেলেন। আমরা সবাই খেয়াল করলাম এক অজানা ভয়ে আতঙ্কে আমাদের মুখগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বাবা কাকুকে জিজ্ঞাসা করলেন, পরশু কি দেখেছিলেন দাদা? কাকু আমাদের বলা শুরু করলেন। জল খাবো বলে উঠেছিলাম মাঝরাতে। একটি টুংটাং আওয়াজে একটু চমকে উঠলাম। আওয়াজ রান্নাঘর থেকে আসছে। বাগানের দিকে জানলাটা খোলা বোধ হয়। বিড়াল ঢুকে ভেবে বন্ধ করার জন্য গেলাম। ঠিক ভেবেছিলাম মিতালি জানালাটা বন্ধ করতে ভুলে গেছে। জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় রান্নাঘরের মেঝোটা আলো হয়ে আছে। আর সেই আলোয় যা দেখলাম, তারপর আমার নিজের জায়গা থেকে এক পা সরার ক্ষমতা রইল না। এই আলোতে দেখলাম বিদু বসে বসে কাঁচা মাংস খাচ্ছে। ফ্রিজটা হাট করে খোলা। ফ্রিজের ঠান্ডায় জমে যাওয়া মাংস খাওয়ার কচর মচর আওয়াজে আমার ভেতরের সব মায়া, মমতা, ভয়ে, আতঙ্কে বদলে গেল। এতটা বলে কাকু আরও কিছু বলতে যাচ্ছিলেন। তারই মধ্যে আমাদের পাড়ার কুকুরগুলো একসাথে বিকট চিৎকার করে উঠল, যেন কোনো ভয়ঙ্কর কিছু দেখেছেন। এই সকালবেলায় কুকুরের এমন কান্না শুনে আমরা চমকে উঠলাম। এরপরে কাকু আমাদের বলল যে আমি এখন বাড়ি যাই, পরে তোমাদের সাথে দেখা হলে কথা হবে। এরপর কাকু বাড়ি চলে যায়। আমার মনের মধ্যে এক রাশ প্রশ্ন থেকে যায়। যদি একটু বিদীপ্তার সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো ঠিক হতো। প্রায় এক সপ্তাহ এইভাবে কেটে যায়। একদিন হঠাৎ মনে হলো যে বিদীপ্তার বাড়িতে গিয়ে ওর সাথে একবার দেখা করে আসি। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি যখন বিদীপ্তার বাড়ি যাই তখন দুপুর 2টো কি 2:30 হবে। আমি হঠাৎ বিদীপ্তার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। ওর ঘরের দরজা বন্ধ ছিল। মনে হচ্ছিল ভেতরে যেন কেউ একা একাই কথা বলছে। বিদীপ্তার বাবা তখন ওর বাড়ি থেকে কোথাও গিয়েছিল। বিদীপ্তার মামিমা ঘরের বাইরে বসেছিল। আমি বললাম, মামি, ঘরের দরজাটা যদি খুলে দাও খুব ভালো হয়, আমি বিদীপ্তার সাথে একটু কথা বলবো। বিদীপ্তার মামিমা আমাকে বলে যে তুমি এই ভুল করো না, তুমি ঘরের দরজা খুলো না। আমি অনেক জোরাজুরি করে আমি বিদীপ্তার ঘরের দরজাটা খুলি। ঘরের দরজা খুলে আমি যেটা দেখি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বিদীপ্তা উল্টো দিক করে খাটের এক কোণে, কিন্তু তার মাথাটা নিচে আর পা দুটো ওপরে। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আর বিদীপ্তা বিড়বিড় করে আমার নাম ধরে আমাকে বলে, এই আমার কাছে আয়, তোকে অনেক কিছু বলার আছে, দেখ আমার চুলগুলো দেখ। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি কি করব বুঝতে পারি না। অনেক সাহস করে আমি ঘরের ভেতরে যাই। ঘরের ভেতরের পরিবেশটা একদম ঠান্ডা। এই পরিবেশ যেন আর কখনো আমার জীবনে না আসে। এই সময় হঠাৎ খেয়াল করি বিদীপ্তা এক পা দুপা করে আমার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই সময় কাকু আমাকে টেনে ঘরের বাইরে নিয়ে আসে এবং দরজা বন্ধ করে দেয়। তখন ঘরের ভেতর থেকে অক্ষুব্ধ ভাষায় গালাগালি দেয় বিদীপ্তার বাবাকে কেউ যেন। কিন্তু সেই গলাটা
মোটেও বিদীপ্তার নয়, যেন কোনো অন্য কোনো মহিলার গলা। এর পরের দিন যেটা শুনতে পাই সেটা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। বিদীপ্তা নাকি পরের দিন সকালবেলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর বিদীপ্তার বাবা একজন গুণিনকে নিয়ে এসেছিল, কিন্তু গুণিন বলেছিল যে যদি তাকে আগে নিয়ে আসা হতো তাহলে হয়তো বিদীপ্তা সুস্থ হতে পারত। আর সে মহিলা মানে বিদীপ্তার সৎমা যখন আত্মহত্যা করেছিল ওটা কোনো দুর্ঘটনা ছিল না, সে নিজে থেকে ট্রেনে সুসাইড করেছিল এবং তার আত্মাই বিদীপ্তাকে ধরেছিল। এরপরে অনেকটা বছর কেটে যায়, আজও বিদীপ্তার কথা মনে পড়ে। একটা ভালো মেয়ে কীভাবে নিজের জীবনটা শেষ করে দিল। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং আমি 100% শিওর যে এই ঘটনাটা তোমরা যখন শুনছিলে তোমাদের বেশ ভয় লাগছিল। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, কারণ আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমার কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয় লাগছিল। এবং বলে রাখি, একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই তোমাদের, যারা শেষ অবধি ঘটনাটা শুনেছ প্লিজ লাইক করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনা রিচ অনেকটাই কমে যায়। তাই রিকোয়েস্ট করবো তোমরা লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনাটা কেমন লাগলো। এবং বলে দিই, তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। কেমন লাগলো আজকের ঘটনাটা কমেন্ট করে জানাতে ভুলো না, ঘটনাটি লাইক করতে ভুলো না এবং শেয়ার করে দাও যারা ভূতের ঘটনা শুনতে ভালোবাসে। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না এবং আমরা কোনো জায়গার বিষয়ে কুসংস্কার ছড়াই না। ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই আমরা বলি। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের ঘটনাটি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।